সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের খবরের দিকে। তবে শুরুতেই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি ভ্যানগার্ড পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে। আজকে দিনভর আমাদের নজর ছিল আর জি কর কাণ্ডের দিকে, যেখানে আর জি কর কাণ্ডের আজকে সুপ্রিম কোর্টে শুনানি হয় এবং আর জি কর নিয়ে আজকের এই মুহূর্তে থাকবে আমাদের স্পেশাল সেগমেন্ট আর জি কর কাণ্ডে সুপ্রিম নির্দেশ। এই মুহূর্তের স্পেশাল সেগমেন্ট এই মুহূর্তে সন্ধে 6টায় আর জি কর কাণ্ড, আর জি কর কাণ্ডের শুনানি নিয়ে বা আর জি কর কাণ্ডের সুপ্রিম নির্দেশ নিয়ে আজকে স্পেশাল সেগমেন্ট। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিনিস বা যে খবরের দিকে আমরা নজর রাখবো, আর জি কর কাণ্ডের ঘটনার পর মহিলাদের, বিশেষ করে মহিলাদের রাতের শিফটে কাজ করা যতটা সম্ভব কমাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এবং বিতর্কিত, আরো একবার বলছি, বিতর্কিত এই বিজ্ঞপ্তির গ্রহণযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবং একেবারে বলা যায় যে এই প্রশ্নের মুখে, কড়া প্রশ্নের মুখে একেবারে পড়তে হলো পশ্চিমবঙ্গকে। এবং এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আর জি কর ঘটনার পর মহিলাদের রাতের শিফটে কাজ করা যতটা সম্ভব কমাতে হবে, এই বিজ্ঞপ্তি শেষমেশ মুছে ফেলতে হচ্ছে রাজ্য সরকারকে, এমনটাই নির্দেশ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের। ইতিমধ্যেই জানা যাচ্ছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিজ্ঞপ্তির এই বিতর্কিত অংশ মুছে ফেলতে হচ্ছে রাজ্য সরকারকে। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী কেন? আরো একবার জানাচ্ছি, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে কেন অস্থায়ী কর্মী? একেবারে প্রশ্ন চিহ্ন। চুক্তি ভিত্তিক কর্মীদের 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে উপযুক্ত নিরাপত্তার আশা করেন? আরো একবার জানাচ্ছি, কিভাবে উপযুক্ত নিরাপত্তার আশা করছেন সকলে? 7 দিনের মাত্র ট্রেনিং, তাও আবার চুক্তি ভিত্তিক, এভাবে কি একটা নিরাপত্তা সম্ভব? আর জি করের নিরাপত্তা নিয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের উদ্দেশ্যে প্রশ্ন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। আর জি কর নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্পেশাল সেগমেন্টের দিকে আমরা নজর রাখছি, সেই সেগমেন্ট নিয়ে এই প্রসঙ্গে সন্দীপ দত্ত চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো। মূল যে 3-4টে পয়েন্ট এসছে সেটা হচ্ছে ডাক্তাররা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করছেন। অনারেবল চিফ জাস্টিস গত তারিখেও যে কথাটা বলেছিলেন যে যারা আমাদেরকে হেলথ সার্ভিস প্রোভাইডার তাদের নিরাপত্তাটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এবং তারা যেখানে কাজের জায়গায় সেখানে তাদের নিরাপত্তাটা থাকতে হবে। আজকে যেটা সদার্থকভাবে অনারেবল সুপ্রিম কোর্ট আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল চিফ জাস্টিস চন্দ্রচূড় যে কথাটা বারবার বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে নিরাপত্তা। আমার যেটা মনে হয়েছে যে যেখানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, পশ্চিমবাংলা রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী যখন বলছিলেন যে সিসিটিভি ক্যামেরার কাভারেজ সার্ভিলেন্স অ্যারাউন্ড 45 or 37 লাইক দ্যাট আছে, সেটাকে বাড়িয়ে অনেক বেশি করা হবে, হ্যাঁ, মোর দেন 100-200 টাইমস এর কাছাকাছি। তখন যে প্রশ্নটা এসছে তাহলে এতদিন হলো না কেন নিরাপত্তা নিশ্চিত করা? তারপর সিভিক ভলান্টিয়ারদেরকে দিয়ে এই সমস্ত নিরাপত্তা রক্ষা করা কি সত্যিকার অর্থেই সম্ভব? সেই ক্ষেত্রে কেন থাকবে না যথাযোগ্য দায়িত্বশীল পুলিশ আধিকারিকরা থাকবেন না? পুলিশের দায়িত্বশীল যারা, তাদের তরফ থেকে প্রপার ট্রেনিং অ্যান্ড প্রপার ইকুইপমেন্ট, অল দিস থিংস, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এখানে নিরাপত্তাটা বলয় তৈরি করা উচিত। এবং সুপ্রিম কোর্ট যে জিনিসটাতে আমার যেটা মনে হয়েছে আজকের হিয়ারিং, যেটা মিডিয়ার দৌলতে দেখেছি, দ্যাট সুপ্রিম কোর্ট নট টু অ্যারেস্ট দ্য অনলি দ্য রেপ অ্যান্ড মার্ডার, সামগ্রিকভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে আমাদের যারা হেলথ সার্ভিস যারা প্রোভাইড করেন তাদের নিরাপত্তাটা রোগীর নিরাপত্তার সঙ্গে একেবারে সমান্তরাল ভাবে যদি না যায়, তারা তাদের কাজের জায়গায় আমাদেরকে কিভাবে নিরাপত্তা দেবেন? কারণ আমার মনে হয় এই বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঘৃণ্যতম কাজ যেটা হয়েছে সেটা হয়েছে এবারে আর জি করে। যারা নিরাপত্তা আমাদেরকে পরিষেবা দিচ্ছেন তাদের পরিষেবাই বিঘ্নিত হচ্ছে, তাদের নিরাপত্তাই বিঘ্নিত হচ্ছে। সেই কারণে যখন দেখলাম যে সকালে ক্যালকাটা হাইকোর্টে যখন মামলা ফাইল হয়েছিল, 1 ঘন্টার শুনানির মধ্যে ক্যালকাটা হাইকোর্ট সেটাকে সিবিআই এর হাতে হস্তান্তর করার কথা বলছিল স্টেট পুলিশ থেকে। সিমিলারলি অন দ্য বেসিস অফ দ্যাট ওয়ান, নট অনলি সুপ্রিম কোর্ট অন দ্য বেসিস অফ দি ডেফিনেটলি অন দ্য বেসিস অফ দি মিডিয়া ক্লিপিংস, সুপ্রিম কোর্টে তার কেউ চিঠি লিখে পাঠায়নি
অন দ্য বেসিস অফ দ্য মিডিয়ার সেন্সিটিভিটি সুপ্রিম কোর্ট সমটু কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু এই মামলাটা নিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে প্রাইম কনসিডারেশন আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ডাক্তার যারা আমাদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা জড়িত, যারা আমাদের প্রাণ বিগত 2021 সালে পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করে আমাদের প্রাণ বাঁচিয়েছেন কোভিডের সময়, এত বড় মহামারীর সময় যখন কেউ ঘর থেকে বেরোয় না। আজকে তারা যখন ঘর থেকে বেরিয়েছেন, তারা যখন রাস্তায় নামতে হয়েছে তাদেরকে তাদের নিরাপত্তার জন্য, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইজ অলসো পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার সোশিয়াল এন্ড ডেমোক্রেটিক সিস্টেম। দে ক্যানট অলসো বি সাইলেন্ট স্পেক্টেটর। এবং আমি মনে করি আজকে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেটা ডেফিনেটলি ইট ইজ এ সদর্থক অর্ডার। এবং ডাক্তারদেরকেও যে অনুরোধ করা হয়েছে, আমি মনে করি এবার ডাক্তাররা হয়তোবা তার মান্যতা দেবেন। তারা শুনেছি 5টার সময় তাদের মিটিং, জেনারেল বডি মিটিং, সেখানে মিটিং করে হয়তোবা সিদ্ধান্ত নেবেন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। কারণ সুপ্রিম কোর্ট তো সত্যিকার অর্থে কতগুলো সদর্থক ভূমিকা নিয়েছেন এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনাও কালকে রাত্রিবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে, তারাও বলছেন ইতিবাচক হয়েছে। সেক্ষেত্রে তারাও জয়েন করে আবার পুরো পরিষেবাটা দেবেন, সাবজেক্ট টু দ্য কন্ডিশন তাদের নিরাপত্তা। এটাই আমি এইভাবে দেখছি। আপনারা শুনলেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী বক্তব্য। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, আজ সারাদিনে আরজি করে ঠিক কি হলো? দেখো সুপ্রীতি, আমি অবশ্যই জানাবো। একেবারে পয়েন্ট ধরে ধরে যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আজকে আলোচনা হয়েছে সুপ্রিম কোর্টে, সমস্তটা নিয়ে আমরা কিন্তু জানাবো। দেখো, আমরা জানি যে এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন সিবিআই কে যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল, সেই রিপোর্ট চূড়ান্ত নয় বলেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। আজকে তার দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে এবং সেই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন। পাশাপাশি যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠছে তা নিয়ে কিন্তু তোমার রীতিমতো চাঞ্চল্যকর গোটা ঘটনা বা উদ্বেগের ঘটনা, এমনটাই কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি একটু জানিয়ে রাখি, এর আগে যদি আমি ঘটনা প্রবাহ অনুক্রমে যদি বলি, তাহলে প্রথমেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে, বাংলার রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল তুমি আবেদন করেছিলেন যাতে এই মামলা লাইভ স্ট্রিমিং না হয়। তবে তার সেই আবেদন কিন্তু খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। যেহেতু এটি একটি জনস্বার্থ মামলা, তাই তার আবেদন খারিজ করে দিয়েছিল। এরপরে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই এবং পাশাপাশি প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট যে চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে, অতি দ্রুত সম্ভব যাতে চার্জশিট ফাইল করতে পারে, চার্জশিট জমা দিতে পারে সিবিআই, সেই দিকে কিন্তু নজর দিতে বলছেন প্রধান বিচারপতি। পাশাপাশি তার যে অবজারভেশন, তিনি কিন্তু বলছেন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, বর্তমানে তদন্ত একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এবং তিনি যেমনটা জানিয়েছেন, আমরা তদন্তের রিপোর্ট দেখেছি, যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছিল তদন্ত সেগুলি উঠে এসেছে। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলি নিয়ে প্রশ্ন আসছিল সাধারণের মনে বা বিভিন্ন অভিযোগ আসছিল, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তদন্তে উঠে এসেছে, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি। যদিও বা একটি তথ্য রয়েছে, সেগুলি যেহেতু একটি বিচারাধীন মামলা, সেই কারণে সেগুলি প্রকাশ করা হয়নি, যাতে কিনা তদন্ত প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয়, সেই জন্য সেগুলি প্রকাশ করা হয়নি। পাশাপাশি যদি দেখি সিপিআই রিপোর্টে কি কি বিষয়ের উল্লেখ রয়েছে, সেখানে কিন্তু প্রধান বিচারপতি বলেন ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা, কিংবা ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা, তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি কিন্তু রিপোর্টে বলা হয়েছে। এবং ঘটনাস্থলে যারা রয়েছেন বা ছিলেন সেদিন, তাদের যদি কাউকে চিনতে পারেন জুনিয়র ডাক্তাররা, তাহলে তাদের নাম তারা জানাতে পারেন, এমনও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সেই যে নাম জানাবেন জুনিয়র ডাক্তাররা, তার জন্য সিবিআই কে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা, মানে সিবিআই কে বলেছে যে তারা যেন উপযুক্ত ব্যবস্থা নেয় যে এই নামগুলো জানানো নিয়ে। এবং পাশাপাশি আরো বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হয়েছে, যেমন দেখো এই রাজ্য সরকার যদি মনে থাকে তোমার, রাজ্য সরকার কিন্তু একটা এই ঘটনার পর, আরজি করের ঘটনার পর একটি নোটিফিকেশন জারি করে তারা জানিয়েছিলেন যে তোমার মহিলাদের জন্য রাত্রের ডিউটি বন্ধ করে দেওয়া হবে, এবং তা নিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়েছিল রাজ্য সরকার। আজকেও সুপ্রিম কোর্টে কিন্তু একেবারে সেই সিদ্ধান্তের জন্য, সেই নোটিফিকেশনের জন্য চূড়ান্ত সমালোচিত হতে হয়েছে রাজ্য সরকারকে, একেবারে ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলকে। ও সুপ্রিম কোর্ট কিন্তু একদম সাফ জানিয়ে দিয়েছেন যে
যে এই মহিলাদের এরকম ভাবে নাইট ডিউটি থেকে বিরত রাখা যাবে না, পুরুষরা যদি পারেন তাহলে মহিলারাও পারবেন। পাশাপাশি যে ফুটেজ দেওয়া নেওয়া নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছিল, সিবিআই বারবার জানাচ্ছিল মাত্র 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে, সেই নিয়েও কিন্তু আজকে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্ট আগের শুনানিতেও বলেছিল যে যে ফুটেজ রয়েছে সেই সমস্ত ফুটেজ যেন পুরোটাই দেওয়া হয় সিবিআই এর হাতে। তবে সিবিআই বরাবর সেই একই পজিশনে রয়েছে অনর, যে তাদের কাছে শুধুমাত্র 27 মিনিটের ফুটেজ রয়েছে। এবং পাশাপাশি যে নির্যাতিতার বাবার বক্তব্য রয়েছে, সেই নির্যাতিতার বাবার বক্তব্যগুলিকে কিন্তু রীতিমতো গুরুত্ব সহকারে দেখতে বলছে সিবিআই এর আধিকারিক। প্রধান বিচারপতি কিন্তু বলছেন সেই তার বক্তব্যগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সাথে দেখতে হবে। পাশাপাশি নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে উইকিপিডিয়া থেকে, এমনও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি আরো বিভিন্ন জিনিস রয়েছে, যেমন ধরো একটা প্রশ্ন উঠছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য কি তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এমন কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য কিন্তু রাজ্য সরকার পেশ করছিল। তবে সমস্ত জিনিসটাই নাকচ করে দিয়েছেন জুনিয়র আইনজীবী ফ্রন্টের জুনিয়র জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণানন্দী। তিনি কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে সাফ জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলাটা ঠিক নয়। সিনিয়র ডাক্তারেরা কাজ করছেন নিরলস ভাবে। পাশাপাশি এই যে বিজ্ঞপ্তির কথা তোমায় বলছিলাম নারীদের জন্য, সেই বিজ্ঞপ্তি কিন্তু মুছে ফেলতে হবে রাজ্য সরকারকে, এরকম কোনো ভেদাভেদ করা যাবে না। এবং রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালও সহমত পোষণ করেছেন, তিনিও বলেছেন রাজ্য নোটিফিকেশন মুছে ফেলবে। পাশাপাশি ডাক্তারদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রচুর আজকে সওয়াল জবাব হয়েছে সুপ্রিম কোর্টে। ডাক্তারদের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। দেখো সুপ্রিম কোর্ট রীতিমতো প্রশ্ন করেছেন যে হাসপাতালের দায়িত্বে কেন চুক্তিভিত্তিক কর্মচারীরা থাকবেন। এই যে ঘটনা ঘটেছে, যে ঘটনার প্রাইম সাসপেক্ট অর্থাৎ প্রাইম অ্যাকিউজড, মার্জনা করবেন প্রাইম অ্যাকিউজড অর্থাৎ সেই ধৃত সিভিক ভলেন্টিয়ার, সেও কিন্তু একজন চুক্তিভিত্তিক কর্মচারী। তারপরেও কেন চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়োগ করা হবে 7 দিনের প্রশিক্ষণে? তাহলে কি তাহলে হাসপাতালগুলির যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত রয়েছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকে। এবং এই রকম ভাবে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। রীতিমতো একদম রাজ্য সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই ব্যাপারের জন্য নিরাপত্তাহীনতার প্রশ্ন আসা স্বাভাবিক, এই কথা কিন্তু বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ডাক্তারদের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সমস্ত কথাও জিজ্ঞেস করেছিলেন তো প্রধান বিচারপতির বেঞ্চ। সেই সময় কিন্তু জানানো হয়েছে যে সিসি ক্যামেরা আরো বসবে। 37টি সিসি ক্যামেরা ইতিমধ্যেই রয়েছে আরজিকর জুড়ে, এবং তার বদলে বর্তমানে 415টি সিসি ক্যামেরা লাগানো হবে, এমনটাই জানিয়েছেন কপিল সিব্বাল। এবং পাশাপাশি এই হাসপাতালে যাতে অন্তত পুলিশ কর্মী রাখা হয় সেই কথাও উল্লেখ করে দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন কিন্তু হাসপাতালে অন্তত পুলিশ কর্মীকে রাখা উচিত, যে কোনো একজন পুলিশ কর্মী রাখা উচিত। এবং পাশাপাশি বিভিন্ন জিনিস রয়েছে, এক আইনজীবীকেও রীতিমতো ধমক দিয়ে এই কর্মবিরতির বিষয়ে যদি আলোচনা হয়েছে, কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের তারা জিজ্ঞেস করেছিলেন কপিল সিব্বাল যে কবে এই কর্মবিরতি উঠবে জুনিয়র ডাক্তারদের। সেই সময় কিন্তু তাদের যে আইনজীবী, বিপক্ষের যে আইনজীবী ইন্দিরা জয়সিংহ, তিনি রীতিমতো জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা নিজেদের মিটিং করবেন, আগে আভ্যন্তরীণ মিটিং এর পরেই তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যে এই প্রত্যাহার কর্মবিরতি তারা কবে প্রত্যাহার করবেন, তার আগে কিছু জানাতে পারবেন না। এবং কপিল সিব্বাল যখন একটা টাইমের কথা জিজ্ঞেস করেছিলেন সেই ডেট কবে কবে মিটিং হবে, সে সময় ইন্দিরা জয়সিং কিন্তু একদম সাফ জানিয়েছিলেন সেই কথা তিনি বলতে পারবেন না জেনারেল বডির মিটিং কবে হবে। এবং পাশাপাশি যে এক আইনজীবীকেও কিন্তু রীতিমতো ধমক দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কারণ তিনি হঠাৎ করে সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে বসেছিলেন, এবং সেই সময় রীতিমতো একদম প্রধান বিচারপতি তাকে ধমক দিয়ে বলেছিলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন, আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি, আপনি যদি বলেন মুখ্যমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিতে হবে সেটা হতে পারে না, এটা আমাদের কাজ নয়। এমনই কিন্তু একদম কড়া ভাষায় জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। অর্থাৎ এই যে সমস্ত জিনিসগুলো, হাসপাতালের নিরাপত্তা, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, এবং পাশাপাশি তোমার
এই সমস্ত জিনিস তদন্তের যে বর্তমান পরিস্থিতি কোন দিকে রয়েছে সমস্ত জিনিস নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে, শুনানিতে সমস্ত জিনিসটাই এসছে সুপ্রিম কোর্টে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় শুভেন্দু। অর্থাৎ আর্যিকর কাণ্ডে আজকের শুনানি সন্তোষজনক এবং সেই নিয়ে ছিল আজকের আমাদের বিশেষ এই মুহূর্তের খবর। নজর রাখবো পরবর্তীতে আর্যিকর কাণ্ড নিয়ে, তবে আপাতত ছোট্ট বিরতি।